আমরা সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের দিকে দেশকে নিয়ে গেছি, দেশের মানুষকে নিয়ে গেছি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অবশ্যই আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদেরকে। একটি কথা না বললেই নয়, আমাদের একজন শহীদ কিছুক্ষণ আগে নাফিসের মা বলেছিল যে তার ছেলের নামে রাস্তার সাইনবোর্ড হয়েছে কিন্তু রাস্তা হয় নাই। এইটা কিন্তু এই দেশের একটা বাস্তবতা। শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি, রাজনীতি করি, আমরা নেতা হই, এমপি হই, মন্ত্রী হই, কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে। যেমনি ভাবে ৯০-এর গণ আন্দোলনে ১০ই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোল চত্বরে গিয়ে সবাই ফুল দেয়, সব নেতারা জাতীয় টেলিভিশন পত্র পত্রিকায় বাণী দেয়, কিন্তু নূর হোসেনের পরিবারের খোঁজ খবর কিন্তু অনেকেই নেয়। এই ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি ১ বছরের মধ্যে অনেক শহীদ পরিবার আমাদের কাছে আসে, আরেকজনের কাছে যায়, হাহাকার করে, ভাই আমার বাবা অসুস্থ, হসপিটালে নেওয়া লাগে, সমস্যার মধ্যে আছে, আপনারা একটু হেল্প করেন। কিন্তু এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল। এবং আরেকটি কথা, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, ২৯শে অগস্ট যে বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম, আমার নাকে ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচার মানে হাড় হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে, যার কারণে আমার নাকে কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা, কাশি, সর্দি একটু প্রবলেম হচ্ছে। এখন ডাক্তার যেটা বলেছে, এইটা যদি ঠিক করতে হয়, ইউজুয়ালি নিয়ম প্রথম ২-১ সপ্তাহের মধ্যে এটাকে ঠিক করা, মেডিকেলের ভাষায় ফরসেপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাতটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয়। আর যদি ওই ২-১ সপ্তাহের মধ্যে না করা হয়, তাহলে এটা ৪ থেকে ৬ মাস পরে অপারেশন করতে হবে, সার্জারি করতে হয়। তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা। ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসায় ছিলেন, কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের চেয়ে ব্রেনকে স্টেবল করা কিংবা সুস্থ করাটা জরুরি ছিল। ওই কারণে ওনারা নাকের চেয়ে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই কথাটি বলছি এই কারণে যে এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন, তারা যারা বেঁচে ছিলেন আহত, অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে। তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু ৪ মাস ৬ মাস পরে, ৮ মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে। তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে, তাদের চিকিৎসা করানোর শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না। তাই এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। যারা এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত ২টি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল, যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম। প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই। আমরা চাই যে এখন এই সরকার আছে, এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে, শহীদ পরিবারগুলোকে, এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে। আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোন প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন করে দেই নেই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে, আমরা একটু লেটে শুরু করেছি, নেতৃবৃন্দ এসেছে, বক্তব্য দিয়েছে, যার ফলে একটা শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের আয়োজনটা ছিল গুছানো, এখানে কয়েকদিনের ছবি দেখা যাচ্ছে। দেখেন এই যে ডান সাইডে এই ছেলেদের বয়স কত, ২০ থেকে ২৫ বছরের মধ্যে যে এই যে ৫ জন ছাত্র, তার পাশে ৪ জনের ছবি দেওয়া আছে, তাদেরও বয়স এইরকমই ২০ থেকে ২৫-এর মধ্যে, একজনের তো বেশি হতে হবে। এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছে দেখবেন যে তারা ছাত্র, যুবক এবং তরুণ। তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল, কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল? কারণ তারা এই ফেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয়, একই বছর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের থেকেই প্রকৃতত্বে প্রথম প্লাকার শিক্ষার্থীরা তোলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল, যখন তারা সড়ক নিরাপদের জন্য ৮ দফা না ৭ দফা পেশ করেছিল, তাদের যখন সান্ত্বনার বাণী শুনেছিল গণভবন থেকে, তারা কিন্তু পরিষ্কার ভাবে বলেছিল, আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে, সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে। কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা, তাদের নির্মম নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল। এবং তারা এই প্রহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা এই যেমন গণ অভ্যুত্থানে দেখেছেন বাংলাদেশে, এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন। ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক, ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল,
চব্বিশের গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে, কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম। আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে। আগামীর বাংলাদেশে হানাহানি, মারামারি, বিভাজনের রাজনীতি থাকবে না। আজকে আক্তারের সাথে একটি কথা আমরা ইনফরমালি বলছিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি, তখন আমরা এই কথাটি বলি, এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথাসময় হোক, কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে এই গণ অভ্যুত্থানের সময় ছাত্র যুবক তরুণরা আন্দোলন করেছে, ঠিক তারা আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে বক্তব্য রেখেছেন। মিয়া গোলাম পরোয়ার থেকে খসরু ভাই, নজরুল ইসলাম খান, আন্দালিব রহমান পার্থ, এরকম অনেক নেতৃবৃন্দ এনি ভাই ছিল। আমরা একসাথে আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম। একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয়ে তটস্থ ছিল, তার নাম ছিল শাহিন শাহ। এডিসি তিনি অ্যাডমিন ছিলেন, তার বাড়ি ছিল চাঁদপুর ডাইনে, এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন। তো এই কথা বললাম এই কারণে, এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন। গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদের কার্যক্রমে আমরা খুশি, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী থেকে। আপনারা দেখেছেন যে আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল, যাদেরকে গত 1 বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল, এই প্রসিকিউশন টিম, আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে। আমরা দেখেছি যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন, তাদেরকে এখন হাত করা পড়েছে, তাদের বিচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না, সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না, বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে। তাই সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। একই সাথে আক্তারের বক্তব্য যেটা বলেছে, সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই। কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য, তিনি কিভাবে ঔদ্ধত্য দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না। এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে, তার বাড়িতে অবস্থান করে হত্যা চালিয়েছে, এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে, এখনো বিচার চলছে গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের। সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে। আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না, জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না। কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোন কাজ আমরা চাই না, কিন্তু এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে, বিষ ভরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশ অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, যে সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে, আন্তর্জাতিক ভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে, প্রশ্নবিদ্ধ করবে। কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফেসলায় যাওয়া দরকার। সেটা আমি একটা বললে হবে না, আক্তার একটা বললে হবে না, বিএনপি বললে হবে না, সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। যেভাবে আমরা মাধ্যমে আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে, এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই, সরকারের কাছে আমরা বলতে চাই, আমরা মনে করি যেহেতু জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আমার বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে নির্বাচন দিন। কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই আমাদের পরিষ্কার কথা, নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই। কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করে দিতে চাই, নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে, রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্যে দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে। তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যারা একটা উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে, আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি, সেই বিষয়ে সকল রাজনৈতিক দল আর নেতা কর্মীদের দিক নির্দেশনা দিবে, আমরা সবাই মিলে সেই দিকে এগিয়ে যাব। সেই আকাঙ্ক্ষায় আজকের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন, এখনো যারা আছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই,
গণ অভ্যুত্থানের কৃতিত্বের কথা, ক্রেডিটের কথা। গণ অভ্যুত্থানে এইখানে যারা বসে আছে রাজনৈতিক দলগুলোকে বলতে গেলে আসলে ক্রেডিট দিতে হবে, কৃতিত্ব দিতে হবে একেবারেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের। এই যে শাকের অবস্থা দেখলে বোঝা যায়, টি শার্ট পরা দেখলে বোঝা যায় তারা একেবারেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছে এবং তারা জীবন বিলিয়ে দিয়েছে। অবশ্যই সেখানে সকল রাজনৈতিক দলের কর্মীরাই ছিলেন। কোন একক রাজনৈতিক দল, কোন নেতৃত্বে এই আন্দোলন সফল হয় নাই, সংগঠিত হয় নাই। সালাউদ্দিন ভাই স্মৃতিচারণ করেছেন। আমি একটু কথা শেষ করতে চাই। আজকে বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতৃত্ব আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একজন খসরু ভাই, তিনি আমাদের যে যুগপৎ আন্দোলনের এক দফা ছিল সেটা লিয়াজু কমিটির দায়িত্বে ছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার পরে 28 অক্টোবরের পর সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকেই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে, আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং বিষয়ে পরামর্শ দিয়েছে। আমাদের মিছিলে যেন অন্যরা বিএনপির কর্মীরাও থাকতে পারে এইভাবে আলাপ আলোচনা করে কূটনৈতিক ভাবেও কিছু চিঠি মিটিং এর বিষয়ে সালাউদ্দিন ভাই এবং জনাব তারেক রহমানের সাথে 28 অক্টোবরের পর থেকেই আমাদের একটা ডাইরেক্ট যোগাযোগ হয়। এবং এই আন্দোলনের সময় এটা বলতে হবে, অনেকে এইটার জন্য আবার আমাদেরকে একটু সমালোচনা করে, আমরা কেন সালাউদ্দিন ভাইয়ের কথা এইভাবে বলি। প্রকৃত অর্থে ভাই যার যে অবদান সেটা বলতে হবে। এই আন্দোলন আমরা বলেছি আমাদের তো পয়সা নেই, আমাদের অনেক সংকট আছে। আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়। আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার, মোবাইল চেঞ্জ করতে হবে, ওরা বিপদে আছে, এগুলো সাপোর্ট প্রয়োজন। তো তিনি ওইখান থেকেই এখানে জাতি বলে একটা ব্যবস্থা করেছিলেন। এমনকি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে রাজাকারের প্রতিধ্বনি ছাত্ররা প্রতিবাদ করেছিল, তখন আমরা ছদ্মবেশে তাৎক্ষণিকভাবে রাশিদ ভাই এবং আমি যোগাযোগ করেছিলাম, ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে, ছাত্রদল এবং শিবির যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব। তিনি এইভাবে দলকে কানেক্ট করেছিলেন। ছাত্রদলের সভাপতি নাসির রাকিবকে বলছেন যে রাশিদ এবং নুরজামান বলে তোমরা সবাই কাজ করো। এইভাবে সে দেশের বাইরে থেকেও আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং এইভাবেই এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে। যেটা সালাউদ্দিন ভাই বলেছে এটা ঠিক, এরকমের অনেক ইতিহাস সেটা মানুষের অজানাই থেকে যাবে। হয়তো আবার কেউ কেউ বলবে, ইনশাল্লাহ অবশ্যই সত্য নিজ গুণেই উদ্ভাসিত হবে, সত্য মানুষ জানবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা জাস্ট আমাদের সালাউদ্দিন এবং আক্তার শেষে এসেছিল, তাদের নিয়ে কেকটা একটু কেটে এবং নিচে আমরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বেলুন উড়িয়ে একেবারে শেষ করবো।